আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আলোচনা করব নিটিং 1 এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম দশম শ্রেণী এই পাঠ্য বই থেকে। সূচিপত্রতে কি আছে? প্রথম পত্রেই আছে টেক্সটাইল সম্পর্কে ধারণা, টেক্সটাইল ফাইবার, কটন ফাইবার, পলিস্টার ফাইবার, লাইলন ফাইবার, অ্যাক্রাইলিক ফাইবার, ভিসকন রেয়ন, ইয়ার্ন বা সুতা, ইয়ার্নের শক্তি, কার্ভের ইয়ার্ন, কার্ডেড ইয়ার্ন, কমবেট ইয়ার্ন, ইয়ার্ন নাম্বারিং, সুতার বিভিন্ন সমস্যা, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা দেখি টেক্সটাইল সম্পর্কে ধারণা কি, টেক্সটাইল কি, টেক্সটাইলের উৎপত্তি কি। টেক্সটাইল শব্দটি ল্যাটিন শব্দ টেক্সটাইলাইজ থেকে উৎপত্তি, যার ভিত্তি হচ্ছে টেক্সটাইলস ফর ওভেন ফেব্রিক। এক কথায় টেক্সটাইল শব্দের অর্থ বোঝানো বা ব্যাখ্যা দেওয়া কঠিন। মূলত পূর্বে টেক্সটাইল শব্দ দিয়ে বুননের মাধ্যমে তৈরি কাপড় ওভেন ফেব্রিককে বোঝানো হতো, কিন্তু আধুনিক কালে টেক্সটাইল শব্দ ব্যবহারের ব্যাপকতা রয়েছে। তবে যে কোনো ফাইবার, প্রাকৃতিক ফাইবার বা কৃত্রিম ফিলামেন্ট হতে তৈরি সুতা ও কাপড়কে টেক্সটাইল হিসাবে আখ্যায়িত করা হয়, যেমন উইভিং, নিটিং, ফেল্টিং, বন্ডিং, রোপস, কর্ডস, ব্রেডস, নেটস, এগুলো কাপড়, এগুলোকে টেক্সটাইল বলা হয়। টেক্সটাইল শিল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। খাদ্যের পরেই মানুষের লজ্জা নিবারণের জন্য বস্ত্রের প্রয়োজন। বস্ত্র ছাড়া আজকের সভ্য জগৎ চিন্তা করা যায় না। আদিকালের মানুষ গাছের বাকল, পশুর চামড়া, সুতার দ্বারা কাপড় ও কাপড় দ্বারা পোশাক তৈরি করতে আরম্ভ করে। তবে কখন শুরু হয়েছে তা আজকে কেউ সঠিক বলতে পারে না। কোন ঐতিহাসিকদের ধারণা খ্রিস্টপূর্ব 800 সাল হতে মানুষ সর্বপ্রথম লিনেন ফাইবার হতে সুতা পাকিয়ে কাপড় তৈরি আরম্ভ করে। সুইস হ্রদের তীরবর্তী স্থানসমূহে খ্রিস্টপূর্ব 600 সালে যেসব সুতা তৈরি ও কাপড় বোনার যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে, তার দ্বারা প্রমাণিত হয় যে ওই অঞ্চলে আদিবাসীগণ সেই সময় সুতা তৈরি ও কাপড় বয়ন করতে পারত। বর্তমানে প্রাকৃতিক ও কৃত্রিম উভয় প্রকার আঁশ হতে বাণিজ্যিক ভিত্তিতে কাপড় তৈরি হচ্ছে। এক্ষেত্রে কার্পাস তোলা একটি উল্লেখযোগ্য ভূমিকা আছে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি পাটের আঁশ বা প্রাকৃতিক ফাইবার। আবার তুলনামূলক মোটা আঁশ হলো পাট আঁশ কিছুটা মোটা হলেও এই আঁশ দ্বারা যে কাপড় তৈরি হয় তার ব্যবহার বহুবিধ। যদিও পাট আঁশ মূল্য অনেক কম, তবুও সেই আঁশ দ্বারা টোরাইন সুতা, ব্যাগ, হোসিয়ান ও স্যাকিং কাপড় ইত্যাদি তৈরি হচ্ছে। এই প্রাকৃতিক আঁশ পরিবারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় বর্তমানে এর ব্যবহার কিছুটা বৃদ্ধি পাচ্ছে। 2002 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশের শত্রু পলিথিন নিষিদ্ধ করায় সাধারণ মানুষ পাটের ব্যবহারের দিকে কিছুটা দৃষ্টি দেন। আঁশ থেকে সুতা তৈরির পদ্ধতি, সুতা থেকে কাপড় তৈরির পদ্ধতি, কাপড়ের রং করার পদ্ধতি ও কাপড় থেকে পোশাক তৈরির কলা কৌশল হচ্ছে টেক্সটাইল শিল্প। আমি আবার বলি, আঁশ থেকে সুতা তৈরির পদ্ধতি, সুতা থেকে কাপড় তৈরির পদ্ধতি, কাপড়ের রং করার পদ্ধতি ও কাপড় থেকে পোশাক তৈরি করার কৌশল হচ্ছে টেক্সটাইল শিল্প। টেক্সটাইল সম্পর্কে বিভিন্ন কলা কৌশল, মেশিন, প্রযুক্তি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল মিল, টেক্সটাইল শব্দ নিয়ে বিশেষায়িত করা হয়। এছাড়া টেক্সটাইল রিসার্চ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মিল, টেক্সটাইল টেকনোলজি ইত্যাদি টেক্সটাইলের অন্তর্গত। সুতরাং বোঝা যায় যে টেক্সটাইলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। নিটিং কি? এখন আমরা দেখব নিটিং কি।
যে প্রক্রিয়ায় মেশিন বা হস্ত দ্বারা এক ধরনের বিশেষ সূচ ব্যবহার করে বিশেষ নিয়মে লুপ তৈরি করে উক্ত লুপগুলোকে পরস্পরের সাথে লম্বালম্বি বা সমান্তরাল ভাবে সংযুক্ত করে যে কাপড় তৈরি করা হয় তাকে নিটিং বলে। যে প্রক্রিয়ায় মেশিন বা হস্ত দ্বারা এক ধরনের বিশেষ সুতা ব্যবহার করে বিশেষ নিয়মে লুপ তৈরি করে উক্ত লুপগুলোকে পরস্পরের সাথে লম্বালম্বি বা সমান্তরাল ভাবে সংযোজিত করে যে কাপড় তৈরি করা হয় তাকে নিটিং বলে। এক কথায় নিটিং বলতে সুতা, সূচ এবং লুপ তৈরি করে কাপড় তৈরিকে বোঝায়। তো আমরা বুঝতে পারলাম নিটিং কি। নিটিং হচ্ছে সুতা আর সুইচের মাধ্যমে সুচ নিডেল, নিটিং কাপড় তৈরি করার নিডেল মাধ্যমে লুপ তৈরি করে বিশেষ প্রক্রিয়ায় যে কাপড়টা তৈরি করা হয় সেটাই হচ্ছে নিটিং। চিত্রে আমরা বিভিন্ন পোশাকের ছবি দেখতে পাচ্ছি, এগুলা রেডিমেড গার্মেন্টস বলা হয়, যা ফেব্রিক দ্বারা তৈরি করা হয়, ফিনিশ ফেব্রিক। আর নিটিং এর মাধ্যমে গ্রে ফেব্রিক তৈরি করা হয়, আর গ্রে ফেব্রিকটা প্রসেসের মাধ্যমে ডাইং প্রসেসের মাধ্যমে পোশাক তৈরি করার জন্য যোগ্য করে তোলা হয়। নিটিং এর ইতিহাস। নিটিং কোথায় এবং কখন উৎপত্তি হয়েছে তার ইতিহাস এখনো অস্পষ্ট, তবে 1769 সালে প্রথম নিটিং মেশিন ব্যবহার করে কাপড় তৈরি করা হয়েছিল। উইলিয়াম লি নামক একজন ধর্মযাজক প্রথম হস্তচালিত নিটিং মেশিন আবিষ্কার করেন। পরবর্তীকালে ফ্রান্স ও আফ্রিকায় দুটি পার্টস তৈরি করা হয়। পরে টন মাউন্টেন নামে জৈনিক ইংরেজ অটোমেটিক নিটিং মেশিন আবিষ্কার করেন। চিত্রে আমরা একটা ফ্ল্যাট বেড নিটিং মেশিন দেখতে পাচ্ছি। সালে ফ্রান্সে প্রথম সার্কুলার নিটিং মেশিন আবিষ্কৃত হয়। পরবর্তী ল্যাচ নিডেল আবিষ্কারের ফলে এর সাহায্যে প্রথম ফ্যান্সি ডিজাইন তৈরি করা হয়। ধীরে ধীরে এই মেশিনের জনপ্রিয়তা বাড়তে থাকায় বিভিন্ন ধরনের সার্কুলার নিটিং মেশিনের আবিষ্কার ও ব্যবহার শুরু হয়। বর্তমানে বহুল ব্যবহৃত আধুনিক মেশিনগুলোর মধ্যে নিম্নলিখিত মেশিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: সার্কুলার নিটিং মেশিন, ডায়াল সিলিন্ডার নিটিং মেশিন, সিঙ্কার হুইল নিটিং মেশিন, ডাবল সিলিন্ডার নিটিং মেশিন, ফুট ওয়্যার নিটিং মেশিন। চিত্রে আমরা একটা সার্কুলার নিটিং মেশিন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সিলিন্ডার আর এটা হচ্ছে ডায়াল। সিঙ্কার হুইল নিটিং মেশিন। তো চিত্রে আমি কিছু ছবি যুক্ত করে দিলাম আপনাদের বুঝার সুবিধার জন্য। চিত্রে আমরা ফুটওয়্যার নিটিং মেশিন দেখতে পাচ্ছি। তো এই অধ্যায় থেকে আমরা কি কি জানলাম? টেক্সটাইল শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? লুপ তৈরি করতে কি কি প্রয়োজন? সার্কুলার নিটিং মেশিন প্রথম কোন দেশে আবিষ্কৃত হয়? টেক্সটাইলের সংজ্ঞা, নিটিং কাকে বলে, সার্কুলার নিটিং মেশিন প্রথম কত সালে আবিষ্কৃত হয়? এই সকল প্রশ্নের উত্তর আমরা অবশ্যই পাবো অধ্যায়টি ভালোভাবে আবার পড়লে। পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় টেক্সটাইল ফাইবার। টেক্সটাইল ফাইবার হচ্ছে ফাইবার শব্দের অর্থ হচ্ছে আঁশ বা তন্তু। তো টেক্সটাইল ফাইবারের সঙ্গে আমরা দেখি আধুনিক প্রযুক্তি নির্ভর দৈনন্দিন জীবনের সাথে টেক্সটাইল শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। কাজেই খুব সামান্য হলেও টেক্সটাইল সম্বন্ধে কিছু না কিছু জানা প্রয়োজন। কাপড় তৈরির জন্য সুতা প্রয়োজন, আর সুতা তৈরির জন্য কাঁচামাল হিসেবে ফাইবার ব্যবহার করা হয়। টেক্সটাইল ফাইবার বা আঁশে কিছু বিশেষ গুণাবলী থাকা প্রয়োজন। যেসব ফাইবার বা আঁশে ন্যূনতম দৈর্ঘ্য, শক্তি, সূক্ষ্মতা, নমনীয়তা, সমতা ও আর্দ্রতা ধারণ ক্ষমতা আছে, সর্বোপরি
সুতা পাকানোর গুণাবলী বিদ্যমান তাকেই টেক্সটাইল ফাইবার বলে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের সাথে সাথে টেক্সটাইল ফাইবার ও টেক্সটাইল সামগ্রী প্রভূত উন্নত হচ্ছে এবং ব্যবহারকারীদের কাছে টেক্সটাইল সামগ্রী সহজলভ্য হচ্ছে। তো টেক্সটাইল ফাইবার হচ্ছে এক ধরনের তন্তু যার বিশেষ গুণাবলী থাকবে, সুতা তৈরি করার ক্ষমতা থাকবে, নমনীয়তা থাকবে, আর্দ্রতা থাকবে। এই সকল গুণাবলী যদি থাকে এই আঁশের ভিতর, তন্তুর ভিতর, তাহলে তাকে টেক্সটাইল ফাইবার বলে। টেক্সটাইল ফাইবার আমরা প্রাকৃতিক ভাবেও পাই, আবার মানব তৈরি, মানব সৃষ্ট এভাবেও পাই, আবার মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুইটা সংমিশ্রণ করে, এই দুইটা সংমিশ্রণ করেও আমরা সুতা তৈরি করতে পারি। তো টেক্সটাইল ফাইবারের বৈশিষ্ট্য, যে কোনো ব্যবহারযোগ্য কাপড়কে কাঙ্ক্ষিত ব্যবহার উপযোগী করে তোলার জন্য ফাইবারের গুণাগুণ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা অপরিহার্য, কারণ ফাইবারের সুনির্দিষ্ট গুণাগুণই কাপড়ের ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করে। যেমন অন্তর্বাসের জন্য যে কাপড় তৈরি করা হবে তার স্পর্শ অনুভূতি এবং পর্দার জন্য যে কাপড় তৈরি করা হবে তার স্পর্শ অনুভূতি এক নয়। আবার কার্পেট তৈরির জন্য যে ফাইবার ব্যবহৃত হয়ে থাকে সেই ফাইবার দিয়ে গামছা বা লুঙ্গি তৈরি করাও যুক্তিযুক্ত নয়। তাই কাঙ্ক্ষিত কাপড় তৈরি করতে হলে উৎপাদনকারীগণকে অবশ্যই সুনির্দিষ্ট ফাইবার, সুতা, বুনন, ডিজাইন ও ফিনিশিং এজেন্ট পছন্দ করতে হয়, অন্যথায় কাঙ্ক্ষিত উপযোগিতা পাওয়া সম্ভব নয়। উৎপাদনকারীর লক্ষ্যই হচ্ছে ভোক্তার চাহিদা সার্বিক সন্তুষ্টির মাধ্যমে তার লভ্যাংশ নিশ্চিত করা। এক্ষেত্রে উৎপাদনকারী ক্রেতা কিংবা বিক্রেতা যার ফাইবারের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান বেশি স্বচ্ছ তার সাফল্য সর্বোচ্চ, কেননা ফাইবারের সমস্ত বৈশিষ্ট্য বিশ্লেষণের ক্ষেত্রে যার দূরদর্শিতা যত বেশি হবে তার পণ্য তত বেশি ভোক্তার দৃষ্টি আকর্ষণ করবে। সুতরাং উপরের আলোচনায় এটাই প্রতীয়মান হয় যে ফাইবারের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জন করা অপরিহার্য। ফাইবার যেহেতু টেক্সটাইলের মূল, অর্থাৎ মূল উপাদান, র মেটেরিয়াল, তো ফাইবারের যেই গুণাবলী থাকা প্রয়োজন যেই ধরনের কাপড় ব্যবহার করার জন্য, ওটা যদি আমরা বাছাই করতে পারি, আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা, কোন ফাইবারটা দিয়ে আমাদের কি ধরনের কাপড় তৈরি হয়, কোনটা আমাদের কোন কাজের জন্য উপযোগী, এই বিষয়টার জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের সফলতা। এই জন্যই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই ফাইবার বাছাই সম্পর্কে। ফাইবার কোন বৈশিষ্ট্য আছে, কোন ফাইবার কেমন সুতা তৈরি করতে পারবে, কার কেমন গুণাবলী, এই সম্পর্কে আমাদের ভালো জ্ঞান রাখতে হবে। টেক্সটাইল ফাইবারের শ্রেণী বিভাগ। মানুষের চাহিদার সাথে সাথে টেক্সটাইল ফাইবারের উৎপাদনও পরিবর্তিত হচ্ছে। সাধারণত প্রাকৃতিকভাবে যে সকল টেক্সটাইল ফাইবার পাওয়া যায় তার চাহিদা বেশি, আবার এটা অনেকটা স্বাস্থ্যসম্মত, কিন্তু মূল্যের দিক থেকে কৃত্রিম আঁশ অনেক সস্তা ও সহজলভ্য। নিচে শনাক্তকরণ ও বোঝার সুবিধার্থে টেক্সটাইল ফাইবারের শ্রেণীবিভাগ দেওয়া হলো। টেক্সটাইল ফাইবারের শ্রেণীবিভাগ দুই ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক ফাইবার আর কৃত্রিম ফাইবার। প্রাকৃতিক ফাইবারের ভিতরে আছে আবার তিনটা শ্রেণী, একটা উদ্ভিদ থেকে পাওয়া যায়, আর একটা খনিজ, আর একটা প্রাণীজ। আর কৃত্রিম ফাইবার দুই ধরনের, ভিসকোস রেয়ন, কিউপ্রা রেয়ন, অ্যাসিটেট রেয়ন, আর একটা হচ্ছে পলিয়েস্টার, টেরিলিন, হরলোন, লাইলন। উদ্ভিদ থেকে আমরা কি কি পাই? কটন, জুট, লিলেন, হেম্প, রেমি। কটন তৈরি হয় কটন গাছ থেকে, তুলার গাছ থেকে, কটন তুলার গাছ থেকে। আর জুট হচ্ছে পাট। খনিজ অ্যাবস্টেট, প্রাণীর সিল্ক, উল, সিল্ক তৈরি হয়
রেশম পোকা থেকে, উল তৈরি হয় প্রাণী থেকে। ভিসকস রেয়ন এটা হচ্ছে প্রাকৃতিক ও কৃত্রিম ফাইবারের সংমিশ্রণে তৈরি, আর এগুলা ল্যাবরেটরিতে তৈরি। উপরের শ্রেণী বিভাগ সম্পর্কে বর্ণনা দেওয়া হলো। টেক্সটাইল ফাইবার প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক ফাইবার আর কৃত্রিম ফাইবার। প্রাকৃতিক ফাইবার কি? প্রকৃতিতে পাওয়া যায় বা প্রকৃতিতে জন্মে এমন সব গাছ পাতা, ছাল, মূল, প্রাণী, খনি ইত্যাদি থেকে যে ফাইবার সংগ্রহ করা হয় তা প্রাকৃতিক ফাইবার। উৎপত্তির উপর ভিত্তি করে প্রাকৃতিক ফাইবারকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন উদ্ভিদ ফাইবার, প্রাণীজ ফাইবার, খনিজ ফাইবার। উদ্ভিদ ফাইবার গাছের ছাল, পাতা, বীজ ইত্যাদি হতে যেসব ফাইবার পাওয়া যায় তা উদ্ভিদ ফাইবার। পৃথিবীতে যে ফাইবার সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যবহৃত হয় তা হলো কটন বা তুলা। এটি উদ্ভিদ বীজ হতে সংগ্রহ হয়। উদ্ভিদ ফাইবারকে তিন ভাগে ভাগ করা যায়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি কটনের চিত্র, কটন গাছ। তো উদ্ভিদ ফাইবারকে আবার তিন ভাগে ভাগ করা যায়, সিড ফাইবার, বাস্ট ফাইবার আর লিফ ফাইবার। সিড ফাইবার কি? আঁশসমূহ বীজের চারপাশে থাকে বলে একে আঁশকে বীজ ফাইবার বলে। আঁশসমূহ বীজের চারপাশে থাকে বলে এ আঁশকে বীজ ফাইবার বলে। কটন অর্থাৎ তুলা হলো বীজ ফাইবারের উৎকৃষ্ট উদাহরণ। এটি ছাড়া আরো অনেক প্রকার সিড ফাইবার রয়েছে। বাস্ট ফাইবার, এ জাতীয় ফাইবার উদ্ভিদের ছাল অথবা বাকল হতে পাওয়া যায়। পাটি হলো বাস্ট ফাইবারের অন্যতম উদাহরণ। এছাড়া লিলেন, শন, র্যামি ও বাস্ট ফাইবার। চিত্রে আমরা বাস্ট ফাইবার দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আছে লিফ ফাইবার। গাছের পাতা হতে যে ফাইবার পাওয়া যায় তা লিফ ফাইবার। সিসাল, আনারস ইত্যাদি। প্রাণীজ ফাইবার কি এখন আমরা জানবো। প্রাণী হতে সরাসরি যে ফাইবার পাওয়া যায় তা প্রাণীজ ফাইবার। বিভিন্ন প্রাণীর ভেড়ার পশম হতে উল ফাইবার পাওয়া যায়। আবার উল পোকা নামক এক পোকার তৈরি গুটি থেকে ফিলামেন্ট আকারে যে ফাইবার পাওয়া যায় তা রেশম বা সিল্ক ফাইবার। খনিজ ফাইবার কি? খনি থেকে যে সমস্ত ফাইবার উৎপত্তি তাকে খনিজ ফাইবার বলে, যেমন আসবেস্টস। কঠিন শিলা মাটির তলদেশে স্তরে স্তরে জমা হয়ে এক প্রকার আঁশ উৎপন্ন হয়। খনিজ ফাইবার কৃত্রিম ভাবে সংগ্রহ করা হয় বলে তাকে কৃত্রিম ফাইবার হিসাবেও আখ্যায়িত করা হয়। কৃত্রিম ফাইবার, যে সমস্ত ফাইবার প্রাকৃতিকভাবে জন্মায়নি কিন্তু বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণ ঘটিয়ে কৃত্রিমভাবে তৈরি করা হয় এগুলোকে কৃত্রিম ফাইবার বলে। কৃত্রিম ফাইবারকে এদের কাঁচামালের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, আংশিক কৃত্রিম ফাইবার, আর একটা হচ্ছে পূর্ণ কৃত্রিম ফাইবার। আংশিক কৃত্রিম ফাইবার বা রিজেনারেটেড ফাইবার প্রাকৃতিক বিভিন্ন সেলুলোজিক পদার্থকে অবস্থা ও গুণাগুণের পরিবর্তন ঘটিয়ে যে নতুন ফাইবার তৈরি করা হয় তাকে আংশিক কৃত্রিম ফাইবার বা রিজেনারেটেড ফাইবার বলে, যেমন ভিসকস রেয়ন, অ্যামোনিয়াম অ্যাসিটেট, ট্রাইঅ্যাসিটেট ইত্যাদি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।